হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। তো আবারও সকলকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার চতুর্থ শ্রেণীর যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে সবগুলো আমরা একে একে সবগুলো এখানে আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কারণ সম্পূর্ণ নলেজই তোমাদের পূর্ণ শিক্ষিত করে তুলতে পারে। ঠিক আছে, আর একটা কথা, যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমরা রোজ পড়াশোনা করাই। হ্যাঁ, তোমাদের যে পড়াশোনা এখন প্যান্ডেমিক সিচুয়েশানে স্কুল বন্ধ আছে, তো এখানে কিছুটা সাহায্য পেতে পারো, সেই জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যাতে সবার ঘরে ঘরে যেতে পারে, তার জন্য এই পড়াশোনাটা অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যেখানে পারবে তোমরা শেয়ার করবে। ঠিক আছে, আর বন্ধুদেরকে ফোন করেও বলে দেবে যে এখানে পড়াশোনা হচ্ছে, এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার দেওয়া আছে। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে, তাহলে তোমরা চট করে পড়াশোনাটা করে নিতে পারবে। তো চলো দেরি না করে আজকে শুরু করি। আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। একে একে আমরা সব বিষয়ে আলোচনা করব, ধৈর্য ধরে ভালো করে বুঝে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। আমাদের এই নিচে 1 থেকে 4টে কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলোর উত্তর আমাদেরকে নিজের ভাষায় লিখতে বলেছে। তা আমরা গল্পগুলো আশা করি পড়েছি, অবসর সময়ে গল্প করতে তো সবাই ভালো লাগে। যদি না পড়ে থাকো আমি গল্পের নাম বলে দেবো, তোমরা সেটা পড়ে নেবে কোনটা কোন গল্প থেকে এসছে। ঠিক আছে, তো শুরু করি। জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক এক দিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এটা একটা লাইন, এটা হচ্ছে অ্যামাজনের জঙ্গলে। এই পড়াটার মধ্যে এই লাইনটা পাবা। কোথায় পাবা? অ্যামাজনের জঙ্গলে। তো উবাকে, তো দেখো আমরা উত্তর করেছি। জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক দিন হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়ে। উবাকে, এই উবাকের উত্তরটা দেখো, অ্যামাজনের জঙ্গলে, মানে আগে গল্পর নামটা লিখতেই হবে। অ্যামাজনের জঙ্গলে গদ্যাংশের মধ্যে আমরা উবাকে দেখতে পাই। উবা একজন, এখানে উবা হলো একজন অ্যামাজনের এক আদিবাসী ওখানে। হ্যাঁ, মানে ওই অ্যামাজনের বাসিন্দা একজন, তার নাম হচ্ছে উবা। তার এভাবে বসে পড়ার কারণ কি? কেন সে এখানে এরকমভাবে বসে পড়লো? সবার তো হাঁটু গেড়ে বসে পড়ে, কেন? কোনো কারণ না থাকলে কেউ বসবে না। তো লেখকের মতে তার এভাবে বসে পড়ার কারণ সে বুঝতে চায়। এভাবে বসে সে কী করতে চায়? যে বুঝতে চায় যে আমরা আমার চোখে চোখ রেখে কোথা থেকে এসেছি, মানে আমরা কোথা থেকে গেছি। মানে লেখকের মতে এখানে কি বলতে চাইছে, যে এভাবে বসে পড়ে উবা বসে গিয়ে লেখকের চোখে চোখ রেখে কীভাবে যে কোথা থেকে আমরা এসেছি সেটা সে জানতে চায়। তার মনে জিজ্ঞাসা জেগে ওঠে যে এরা কোথা থেকে এলো, এত সভ্য মানুষ। হ্যাঁ, তো তোমরা একবার গল্পটি পড়ে নেবে, তাহলেই দেখবে উবা মাঝে মাঝে বসে লেখকের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে একদম ভাবছে যে এই লেখক কোত্থেকে এসেছে। ঠিক আছে, তাহলে লেখক এইভাবে বসে পড়ছে কেন না? জানার জন্য। জানতে গেলে আমাদেরকে অনেক সময় বসতে হয়। তো 2 নম্বরটা দেখো, 1 নম্বরের উত্তরটা বুঝে গেছো তো? অবশ্যই কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার 2 নম্বরের উত্তরটা দেখো, দুঃখিনী তুই, তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ। দেখো এখানে দুঃখিনী তুই, তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? বলতে পারছো? আমি সাগর পাড়ি দেবো কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমি সাগর পাড়ি দেবো কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। তো দেখো এখানে প্রশ্ন কি আছে, কথক কিভাবে তার মায়ের দুঃখ দূর করতে চায়। এখানে কথক হচ্ছে রবি। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আমি সাগর পাড়ি দেব এর অংশ এটি। তিনি বিশ্বের যত সুখ কুড়িয়ে এনে মায়ের দুঃখ ঘোচাবে। কিভাবে দুঃখ ঘোচাবে না? বিশ্ব থেকে যত সুখ আছে সেই সুখ কুড়িয়ে এনে মায়ের দুঃখ নিবারণ করবে, বা দুঃখ ঘোচাবে, বা দুঃখ দূর করবে। ঠিক আছে, এবার চলো 3 নম্বরের প্রশ্ন দেখো। এবার ফেরবার পালা।
দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন? মানে দক্ষিণ মেরু তো যেন বরফে ভর্তি, তো সেখান থেকে ফিরে আসতে গেলে অনেক সময় বরফের মধ্যে আটকা পড়তে হয়, বরফ ঝড় হয়, তুষার ঝড় হয়, ঠিক আছে? তো দেখি আমরা কি হয়েছিল। ফেরার পথে লেখক লক্ষ্য করলেন সমস্ত পথেই বরফ পড়েছে, অর্থাৎ গাড়ি ঘোড়া চলতে পারছে না, বরফ পড়লে চাকা আটকে যায়। আকাশ, বাতাস ও সারা পৃথিবী যেন বরফে ঢাকা পড়েছে। গোটা রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু বরফে ঢাকা পড়েছে, যার ফলে রাস্তাঘাট, আকাশ, পাতাল কিছুই দেখা যায় না। অর্থাৎ কোনটা রাস্তা, কোনটা নদী, কোনটা পাহাড় কিছুই বোঝা যাচ্ছে না। এবং বাতাস ও বরফে ভর্তি, এবং বাতাসের মধ্যে বরফ আছে, নিঃশ্বাস যখন নিচ্ছি তার মধ্যে দিয়ে কিন্তু বরফ চলে আসছে ভেতরে। প্রায় শ্বাসরুদ্ধ অবস্থা, অর্থাৎ নিঃশ্বাস নিতে পারছি না, ভেতরে বরফ জমে গেছে, ঠান্ডা হ্যাঁ হয়ে গেছে। অবশেষে বরফ সমাধি রচিত হয়। এবার কি হয়, এবার যদি আমরা আর এগোতে না পারি তাহলে আস্তে আস্তে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে, অর্থাৎ নিঃশ্বাস না নিতে পেরে ওখানেই বরফের মধ্যে সমাধি, সমাধি অর্থাৎ কবর, হ্যাঁ, বা বরফে চাপা পড়ে যাব। তো এই হয়েছিল দুর্দশা, সুন্দর একটা দুর্দশা আমরা ওখানে দেখতে পাই। কোথায়? এবার ফেরাপাড়া, দক্ষিণ মেরু অভিযানের গদ্যাংশটি তোমরা দেখে নিও, ঠিক আছে? আর 4 নম্বরে দেখো, বাংলা শেষ একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক কি দিয়েছে? আলো নাটক অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও। তাহলে আলো নাটকটা একবার পড়তে হবে তো সবাইকে, নাকি? তাহলে আলো নাটকটা পড়লে আমরা কি দেখতে পাবো? শম্ভুর সাহসিকতা দেখতে পাবো। তো কীরকম সাহসিকতা? আলো নাটকে আমরা শম্ভুকে দেখতে পাই প্রথমে ভীতু হিসাবে, কিন্তু পরবর্তীতে তার অসীম সাহসের পরিচয় আমরা পাই। এই পরিচয়টা কীভাবে পাই সেটা তোমরা একটু ভালো করে পড়ে নিয়ে দেখে নিও, ঠিক আছে? তাহলে প্রথমে শম্ভুকে আমরা ভীতু ভাবতাম, এই বাবা ভীতু হয়তো, তারপরে কিন্তু আস্তে 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 লাস্টে গিয়ে দেখলাম যে বাপ রে, গায়ে যেমন জোর তেমনি তার সাহস। তাহলে আমাদের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক হয়ে গেল। এবার আমরা করব ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো দেখো, আশা করি বাংলা সবারই ক্লিয়ার হয়েছে। চলো আমরা ইংরেজিটা করে ফেলি। এখানে দেখো 2021-এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক কী দিয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 4, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। ভালো করে প্যাসেজটা পড়ো, যেটা বুঝতে পারবে না সেটা দাগ দাও, দাগ দিয়ে সেটার মানেটা আগে খোঁজো, ঠিক আছে? তো ভালো করে পড়তে হবে এবং নিচের উত্তরগুলো দিতে হবে। তো চলো আমরা পড়া শুরু করি। ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্ল্যাচেস অফ ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। মানে ব্রিটিশদের পরাধীনতায় কতদিন ছিল? ক্ল্যাচেস মানে ব্রিটিশদের ব্রিটিশদের বন্ধনে বা ব্রিটিশদের শাসনাধীন, ঠিক আছে? মোর দ্যান 200 ইয়ার্স মানে 200 বছর ধরে ছিল। দে ওয়ার ভেরি ক্রুয়েল, দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম। তারা খুব চতুর ছিল, চালাক ছিল, খারাপ ছিল এক কথায়। ইন্ডিয়ান ডিড নট লাইক দেম, তাদেরকে ভারতীয়রা পছন্দ করতো না। পিপুল ফর দ্য ফ্রিডম মানে স্বাধীনতার জন্য মানুষ সংগ্রাম করতো। ফট মানে ফাইটিং করা, ফট অফ দেয়ার মাদারল্যান্ড, জন্মভূমির জন্য ভারতীয়রা কী করতো? মায়ের নিজের দেশকে বাঁচাবার জন্য স্বাধীনতা সংগ্রাম করতো। তোমরা সবাই দেখেছো, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, এরকম অনেক নেতা আছে যারা কী করেছিল? ভারতকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। দে ডিড নট হেজিটেট মানে ইতস্তত করা, টু ফলো লিডার লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী। তারা কখনো ইতস্তত করেনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে ফলো করতে বা মহাত্মা গান্ধীকে ফলো করতে মানে অনুসরণ করতে। দ্য ইন্ডিয়ানস লাভ দেয়ার মাদারল্যান্ড, ভারতীয়রা তার মাতৃভূমিকে ভালোবাসে ডিয়ারলি, খুব অন্তর থেকে। ডিয়ারলি মানে খুব অন্তর থেকে। দে চেজড দেম আউট অফ দ্য কান্ট্রি, তারা তাদেরকে ভারত থেকে বিতাড়িত করেছিল, বাইরে তাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে?
ইন্ডিয়া গট ফ্রিডম অন 15th আগস্ট 1946। কত সালে? 1947 সালে 15ই আগস্ট ইন্ডিয়া গট ফ্রিডম, মানে ভারতের স্বাধীনতা হয়েছিল। দিস ডে ইজ অবজার্ভ অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। ভারতের স্বাধীনতা দিবস কবে? না 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ 15ই আগস্ট এখন আমরা স্বাধীনতা দিবস পালন করি। উই হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। হোস্ট মানে HOIST, হোস্ট মানে উত্তোলন করা, তুলে ধরা। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, আমরা গান করি ন্যাশনাল অ্যান্থেমকে, জাতীয় সঙ্গীত গাই। জনগণ মন, হ্যাঁ তোমরা তো সবাই জানো, স্কুল বন্ধ হলে হবে কি, আমাদের এটা রক্তে মিশে আছে জনগণ মন। আবার স্কুল খুলবে, আবার সব ঠিক হয়ে যাবে, আবার আমরা একসঙ্গে জনগণ মন গাইব। চলো মন খারাপ করে লাভ নেই। অন দ্য ডে জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর এই জনগণ মনটা লিখেছিলেন। তাহলে জনগণ মন কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ টেগর। এবার দেখো তো প্রশ্ন কি দিয়েছে। আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, তার মধ্যে একটা বেছে নিতে হবে। দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর, মানে ব্রিটিশরা ভারতের ওপর কত বছর শাসন করেছিল? 200 ইয়ার্স। এখানে কি হবে? 200 ইয়ার্স। তাহলে এখানে একটা টিক দিতে হবে, হ্যাঁ, 200 বছর ধরে। ইন্ডিয়া বিকাম ফ্রি অন, ভারত স্বাধীন হয়েছিল কবে? 15ই আগস্ট 1947, 15ই আগস্ট 1941, 15ই আগস্ট 1997, এইটাই হবে 15ই আগস্ট 1947। দেখো এখানে লেখা আছে 15 আগস্ট 1947। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ রিটেন বাই সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর না নজরুল ইসলাম? একদম রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ন্যাশনাল অ্যান্থেম লিখেছিল। এই তো লেখা আছে দেখো, জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর। অ্যাক্টিভিটি 2 এরটা দেখো। অ্যাক্টিভিটি 2 এ দেখতে পাচ্ছি আমরা, সিলেক্ট দ্য মাস্কুলাইন জেন্ডার, ফেমিলাইন জেন্ডার, নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার। মাস্কুলাইন মানে মেল, বেটা ছেলে বোঝাবে, ছেলে বোঝাবে, পুংলিঙ্গ বোঝাবে। তাহলে মাস্কুলাইন মানে পুং বোঝাবে, পুরুষ বোঝাবে, হ্যাঁ পুং। আর ফিমি মানে স্ত্রী বোঝাবে এরকম, হ্যাঁ। আর নিউটার মানে কিছুই বোঝাবে না, ছেলে মেয়ে কিছুই বোঝাবে না, ক্লিবলিঙ্গ, হ্যাঁ। আর কমন জেন্ডার মানে দুটোকেই বোঝাবে, ছেলে মেয়ে দুটোর ক্ষেত্রেই হবে, ছেলে বা মেয়ে দুটোর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কমন, আর এটা যার লিঙ্গ নাই সেটা হচ্ছে ক্লিব। এবার ব্যাপারটা বুঝো ভালো করে। সুরিয়া ইজ মাই সিস্টার, তাহলে এখানে জেন্ডার কোনটা? সিস্টারটা। সুরিয়া ইজ মাই সিস্টারটা কী বোঝাচ্ছে? বোন বোঝাচ্ছে না? তাহলে এটা কোন ঘরে বসবে? ফেমিনাইন জেন্ডার, সিস্টার। তাহলে সিস্টারটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, ফিমেল বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো রাজু অ্যান্ড সুমিতার ফ্রেন্ডস। রাজু অ্যান্ড সুমিতার ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি বোঝায়? ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? কিছুই বোঝায় না, তার জন্য এটা নিউটার হবে, কমন জেন্ডার হবে। ফ্রেন্ড, ফ্রেন্ডটা কী হবে? FRIENDS, ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে এটা কমন জেন্ডার, ছেলে বন্ধু হলেও ফ্রেন্ডস বলবো, মেয়ে বন্ধু হলেও ফ্রেন্ডস বলবো, এটা দুটোকে বোঝায়, তাই এটা কমন জেন্ডার। ঠিক আছে। রকি ইজ এ ডগ, রকি ইজ এ ডগ, তাহলে রকি ইজ এ ডগ। ডগ, ডগটা কি বলো? ডগটা মাস্কুলাইন জেন্ডার। দেয়ার ইজ এ ক্লক, ক্লকটা কি বলো? ক্লকটা, ক্লকের কোনো জেন্ডার হয় না, ক্লকটা একটা মৃত জিনিস, তাহলে ক্লকটা হচ্ছে নিউটার, CLOCK, ক্লক। আচ্ছা, সুমিত নামটা ছেলেদের না মেয়েদের? সূর্য নামটা কি? সূর্য নামটা মেয়েদের না ছেলেদের? সূর্যা, সুরাইয়াটা কি হবে? মেয়ে হবে, সুরাইয়া মেয়ের নাম, তাহলে
রাইয়া, হ্যাঁ সুরাইয়াটা মেয়েদের নাম। রিজু, রিজুটা কি ছেলেদের নাম, রিজু। রিজু বললে আমরা বুঝে নেব একটা ছেলে। সুমিত, আচ্ছা রকি, রকিটা কী হবে, রকিটাও একটা পুংসূচক নম্বর, RUCKY, রকি। ঠিক আছে, তেমনি ওয়ালটা কি, দেওয়ালটার কোনো লিঙ্গ হয় না। আচ্ছা দেখো তো আর কি আছে, তাহলে আমরা জেন্ডার বার করে নিলাম। এবার চলো 3 নম্বর অ্যাক্টিভিটি দেখব। 3 নম্বর অ্যাক্টিভিটিটা লক্ষ্য করো। 3 নম্বর অ্যাক্টিভিটিতে আছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম। বাড়িতে তোমরা কেমন করে দিন যাপন করছো, আমরা কি করে দিন কাটাচ্ছি। 5টা সেন্টেন্স লিখতে হবে, তো 1 2 করে লিখে দিই। তাহলে লিখবো নাও, nowadays we all must have inside in home। আমরা কি করব এখন, অবশ্যই সবাই ঘরে থাকবো। I spend my time as playing Ludo, doing activities। তাহলে আমরা সবসময় ঘরে থাকবো, আমরা লুডো খেলবো, ঘরের মধ্যে বিভিন্ন রকমের কার্যকলাপ করব, ঠিক আছে। অ্যান্ড রিডিং, বিভিন্ন কাজ করব আর পড়াশোনা করব, ঠিক আছে। 2 নম্বর বাক্য হলো। 3 নম্বর দেখো, আই স্পেন্ড মাই লটস অফ টাইম in reading valuable books, মানে আমরা অনেক দামি দামি বই পড়ে নেব। শুধু আমাদের ক্লাসের বই পড়তাম স্কুল খোলা থাকলে, এখন কিন্তু আমাদের একটা মজা হয়েছে, সব বই আমরা পড়তে পারবো। আই স্পেন্ড, অনেক সময় আমাদের কাছে, আই স্পেন্ড, ভুল হয়ে গেল বানানটা, SPENT, স্পেন্ট মাই টাইম টু ডু অ্যান্ড হেল্প টু মাই মাদার, আমরা মাকে কাজ করতে সাহায্য করব। 3 4 5 নম্বর লাস্ট দেখো, আই স্পেন্ড টাইম টু রেস্ট অ্যান্ড ফিট। I spend time to rest, আমি আরাম করব, and fit with exercise, exercise, আমরা অনেক রকম ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলব। তাহলে আমাদের ইংরেজি অ্যাক্টিভিটি টাস্ক হয়ে গেল। আমরা কিভাবে দিনটা কাটাচ্ছি, নাও এ ডে উই অল মাস্ট হ্যাভ ইনসাইড ইন হোম, আমরা অবশ্যই ঘরের ভেতর থাকবো। আই স্পেন্ড মাই টাইম অ্যাজ প্লেয়িং লুডো, ডুইং অ্যাক্টিভিটিস অ্যান্ড রিডিং। আই স্পেন্ড মাই লট অফ টাইম ইন রিডিং ভ্যালুয়েবল বুকস, আমরা অবশ্যই ভ্যালুয়েবল বই পড়ে কাটাবো। আই স্পেন্ড মাই টাইম টু ডু অ্যান্ড হেল্প টু মাই মাদার। আই স্পেন্ড টাইম টু রেস্ট অ্যান্ড ফিট উইথ দ্য এক্সারসাইজ বুক। তোমরা তোমাদের নিজের কিভাবে সময় কাটছে সেটাও লিখে দিতে পারো ছোট ছোট বাক্যে। তো ইংরেজি আমাদের হয়ে গেল। এবার চলো আমরা চলে যাই পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক, অঙ্কে। এবার অঙ্কটা দেখো,
এবার অঙ্কের অ্যাক্টিভিটি টাস্কটা দেখো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত চতুর্থ শ্রেণী 2021-এর কোশ্চেন এটা। হ্যাঁ, এই এখন এটা দিয়েছে ওয়েবসাইটে banglasikha.gov.in এই দিয়েছে, আবার স্কুল থেকেও সাপ্লাই দিয়েছে। তো এটা দেখো। আচ্ছা দেখো, 5/5 বা 5-এর 5 মানে গোটাটাই বোঝাচ্ছে না। ধরো সাপোজ ধরো এই একটা জিনিস যেটার 5 ভাগ আছে, 5 ভাগের মধ্যে 5 ভাগই 5 ভাগ আছে, তার মধ্যে 5 ভাগই একজনকে দিয়ে দিল, তাহলে গোটাই দেওয়া হলো না। 5-এর 5 মানে কিন্তু একবারে সম্পূর্ণ অংশ, এক অংশ বা সম্পূর্ণ অংশ, এক অংশ বা সম্পূর্ণ অংশ। ঠিক আছে, এবার দেখো 1-এর 7 অংশ প্লাস 5-এর 7 অংশ, মানে এখানে ধরো একটা 7 ভাগের জিনিসের মধ্যে ধরো এই জিনিসটা 7টা ভাগ আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1-এর 7, এটুকুটা বাদ। এই 7 ভাগের মধ্যে এই 1 ভাগটা 1-এর 7 মানে এই সবুজ অংশটা 1-এর 7। হ্যাঁ, এবার 5-এর 7 মানে লালটা, বুঝতে পারছো? মানে 7 ভাগের মধ্যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ, এই 7 ভাগের মধ্যে 5 ভাগ। ঠিক আছে, 7 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে আমার মোট ক ভাগ হলো? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, তাহলে আমার কত ভাগ হলো? 6 ভাগ হলো। কত ভাগের মধ্যে? 7 ভাগের মধ্যে। অঙ্কটা বুঝতে পেরেছো? এত অংশ। ঠিক আছে, এবার দেখো ফাঁকা ঘর পূরণ করো। ছবিতে ফাঁকা অংশ হলো কটা আছে? 1 2 3 4 5টা, তাহলে 1 2 3 4 5টা, কটার মধ্যে? 6টার মধ্যে। তাহলে এখানে কি বসবে? 5/6, অর্থাৎ 5 ভাগ 6 ভাগের মধ্যে এত অংশ। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? এবার দেখো 3-এর 5 অংশ 1-এর 5 অংশ থেকে বিয়োগ করব। মানে আমি এখানে বোঝাই, ধরো একটা 5 অংশের জিনিস, 5টা ভাগের জিনিস, তাহলে এখানে 1 2 3 4 5, এই 5টা অংশ আছে একটা মোট কোনো জিনিসের। ঠিক আছে, এই 5টা অংশের মধ্যে ধরো সবুজ বাবুর কাছে 3টে অংশ আছে। তিনটে অংশ আছে, আর আরেকজনের কাছে এবার 3টে অংশ, মানে এই সবুজ রং করাটা কত? এই সবুজ রং করাটা হচ্ছে 3-এর 5। এবার যদি একটা বিয়োগ করি, মানে এখানে একটা লাল করে দিই, তাহলে বাকি থাকলো কত? 2-এর 5 থাকলো না? 1-এর 5 বাদ দিলে হবে, নিচে তো 5 আছে দুটোরই, তাই 5 লিখলাম। এর 3টে থেকে একটা বাদ দিলে হবে, সমান হবে 2-এর 5। আমার রঙেও বোঝা যাচ্ছে না 2-এর 5। এই 5 ভাগের মধ্যে 3 ভাগ ছিল, তার মধ্যে 1 ভাগ আবার বাদ দিয়ে দিলাম, তাহলে আমার 2 ভাগ থাকলো, 5 ভাগের মধ্যে 2 ভাগ। এবার কোনটা বড় কোনটা ছোট চিহ্ন বসাও। নিচে যদি সমান থাকে, ওপরেরটা যেটা বড় সেটাই বড়। এবার বড় মানে গ্রেটার দেন, এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন। তো 3 বড়, আর নিচে তো দুটোরই সমান আছে, তাই 3টা যেটা বড় সেটা বড় হবে, এই চিহ্নটা বসবে, গ্রেটার দেন চিহ্ন বসবে, এটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন। এটাকে কি চিহ্ন বলে? গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন মানে বড় চিহ্ন, বৃহত্তর চিহ্ন। হ্যাঁ, 1 মিটার, 1 মিটার মানে অনেক বড় জিনিস, আর 1 সেন্টিমিটার মানে
অনেক ছোট জিনিস, তাহলে 1 মিটারটাই বড় হবে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? তাহলে এটা 100 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার নিশ্চয়ই বড়, তাই এইটা গ্রেটার দেন চিহ্ন হবে। ওকে, এবার 4-এরটা দেখো তো, ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর পূরণ করতে হবে। 6 মিটার মানে 6 লিখলাম এখানে, মিটার মানে 100 সেন্টিমিটারে 1 মিটার বললাম, তাহলে 6কে 100 দিয়ে গুণ করবো, তার সঙ্গে 30 সেন্টিমিটার যোগ করব, তাহলে 6 100 600 সেন্টিমিটার হলো, আর এখানে তো 30 সেন্টিমিটার আছেই, তাহলে কী হবে? এই 600-র বদলে 6 মিটার আর এখানে 30 সেন্টিমিটার, বুঝতে পেরেছো কেমন করে 6 মিটার 30 সেন্টিমিটার হলো? এবার ক্ষয়টা দেখো, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো হয়েছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে, 650 গ্রাম সুজনকে দিল। এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে থাকলো? তাহলে মোট কুমড়োর ওজন কত? কুমড়োর মোট ওজন কত? 4 কিগ্রা 600 গ্রাম, ঠিক আছে। এবার দিল কত? দিল, এখানে লিখো, নাম লিখো, কাকে কাকে দিল। রাবেয়া, রাবেয়াকে দিল 0 কিগ্রা 800 গ্রাম হলো। এবার রাবেয়ার পরে কাকে দিল? আমাকে, আমাকে কতটা দিল? 1 কিগ্রা 250 গ্রাম, ঠিক আছে। আর সুজনকে দিল কত? সুজনকে দিল 0 কিগ্রা, কিগ্রা তো বলেনি, তাহলে 650 গ্রাম, ঠিক আছে। তাহলে মোট কত দেওয়া হলো সুবল বাবুর? মোট দেয়া হলো 0 0 0, 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 8 আর 2 10 আর 6 16 আর 1 17, তাহলে 1700 গ্রাম। এখানে 1 কিগ্রাই হলো, তাহলে দিল কত? 1 কিগ্রা 1700 গ্রাম। এবার মজা দেখো, তাহলে সুবল বাবু দিল বা দান করলো 1 কিগ্রা 1700 গ্রাম। তাহলে দেখো তো, এখানে 1000 গ্রামে 1 কিগ্রা হয়, তাহলে এখানে আমি 1000 গ্রাম বিয়োগ করতে পারবো না? পারবোই তো, তাহলে 700 গ্রাম থেকে গেল। তাহলে এই 1000 গ্রামটা এর সঙ্গে যোগ হবে, বা 2 কিগ্রা 700 গ্রাম ও দিয়ে দিল, ঠিক আছে। এটা বুঝতে পারলে কিনা দেখো, ক্লিয়ার হলো? এটা 2 কিগ্রা কী করে হলো না, 1000 গ্রাম ধার নিলাম আমি এখান থেকে, নিয়ে এর সঙ্গে যোগ করে দিলাম, ঠিক আছে। 1000 গ্রামে 1 কিগ্রা হয়, তাহলে আমার 1700 আছে, মানে 1000-এর থেকে বেশি আছে, তাই আমি ওখান থেকে 1000 ধার নিয়ে কিগ্রার সঙ্গে যোগ করে দিলাম। তাহলে সুবলবাবু দিয়ে দিল 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে আর কত থাকলো তার কাছে? তার কাছে 4 কিগ্রা 600 গ্রাম ছিল, তাহলে আর থাকলো, বাকি থাকলো কত? এবার এখানে ছিল কত? ছিল 4 কিগ্রা 600 গ্রাম। এবার দিয়ে দিল 2 কিগ্রা 700 গ্রাম,
তাহলে এবার গ্রামের জায়গায় গ্রাম লিখব, কিগ্রার জায়গায় কিগ্রা লিখব। এবার উত্তরটা দেখো, এখানে 700, 600 থেকে তো 700 বাদ যায় না, তাহলে এটাকে কেটে দাও, এখানে 3 করে দাও, 1 কেজি ধান নাও, তাহলে 600 জায়গায় এখানে 1600 করো। 1 কেজি মানে 1000, 1000 গ্রাম এখানে যোগ হয়ে গেল, 1 কেজি ধান নিলাম মানে 1000 গ্রাম যোগ হলো, তাহলে 16 থেকে 7 বাদ দিলে হয় 900, ঠিক আছে। আর 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে অতএব সুবল বাবুর কাছে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো আছে। তাহলে আমি এখানে লিখে দিই, অতএব সুবল বাবুর কাছে আরও 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো আছে। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। কিভাবে হলো দেখো, প্রথমে কত দিল সেটা বার করলাম, সেইটাতে এবার 1700 গ্রামটাকে আমি কী করলাম, কিলোর দিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। দেখো কিলোর দিকে নিয়ে গেলাম, নিয়ে ওটা হয়ে গেল আমার 2 কিগ্রা 700 গ্রাম। এবার আমি কি করলাম, যত ছিল আর যত দিল, এই দিলটা ছিল থেকে বিয়োগ করে দিলাম, তাহলে 1 কিগ্রা 900 গ্রাম সুবল বাবুর কাছে কুমড়ো থাকলো। তাহলে আমার উত্তর হলো 1 কিগ্রা 900 গ্রাম। তাহলে আমাদের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হলো। এবার আমরা করব কি, আচ্ছা আমাদের তাহলে আমাদের পরিবেশ দেখো, এবার আমরা দেখব চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশটা। তো দেখো আমাদের পরিবেশটা কি আছে, প্রশ্ন আছে দেখো, পৃথিবীতে কিভাবে দিনরাত্রি হয়। তাহলে পৃথিবীতে দিনরাত্রি বোঝানোটা খুব সহজ জিনিস। ধরো এখানে একটা মোমবাতি জ্বলছে, এখানে পৃথিবী আছে, তাহলে এখানে অন্ধকার ঘর হলে এই অর্ধেক অংশটায় লাইট পড়বে, আর এই অর্ধেক অংশটায় কিন্তু লাইট পড়বে না, ঠিক আছে। এই অর্ধেক অংশটায় কিন্তু লাইট পড়বে না, লাইট তো সোজা রাস্তায় যায়, হ্যাঁ, এভাবে যেতে যেতে এখানে যাবে, এই জায়গাটায় বাধা পেয়ে গিয়ে ছিটকে যাবে, হ্যাঁ। তাহলে এই অংশে দিন হবে, কোন অংশে দিন হবে, এই যে এখান থেকে এই অংশটায় দিন হবে, হ্যাঁ। তাহলে এদিকটা হবে দিন আর এদিকটা হবে রাত, ঠিক আছে। এবার পৃথিবীতে এরকমভাবে ঘুরছে, কমলা এরকমভাবে নিজের চারিদিকে ঘুরছে, মানে এখন ধরো এই দিকটা ছিল, এইভাবে পেছনে চলে এলো, এইভাবে দিন রাত্রি হয়। পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, সঙ্গে নিজের অক্ষের ওপর লাট্টুর মতো ঘোরে, লাট্টু যেমন করে বন বন করে ঘোরে সেই রকমভাবে ঘোরে, এইরকম ধরো এটা এরকমভাবে ঘুরছে, এটাকে বলে লাট্টুর মতো ঘোরা। আর এইভাবে সূর্যর চারদিকে ঘুরছে, এটা হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরা, ঠিক আছে। এইভাবে লাট্টুর মতো ঘোরে। তো দেখো লাট্টুর মতো ঘোরে, ফলে যে দিক সূর্যের সামনে থাকে, এবার ধরো এইটা সাপোজ ধরো এইটা সূর্য, সূর্যের সামনে যে দিকটা আছে এই দিকটা এখন দিন হচ্ছে, আবার কিছুক্ষণ পরে এই দিকটা চলে এলো, ওই দিকটায় দিন হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, যে দিকটা সূর্যের সামনে থাকে, এই দিকটা সূর্যের সামনে থাকে, ওই দিকে হয় দিন আর তার উল্টো দিকে হয় রাত। এভাবে কি হয়, পৃথিবী যখন ওই যে জায়গাটা দিন ছিল সেই জায়গাটা আবার যখন আস্তে আস্তে অন্ধকারে ঢুকে যায় তখন সেই জায়গাটায় রাত হয়ে যায়, এইভাবে দিন রাত্রি হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কি কি সুবিধা হতে পারে। নদীর ধারে যদি আমরা বসবাস শুরু করে দিই তাহলে আমাদের অনেক সুবিধা হবে। 1 নম্বর, নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে নিম্নলিখিত লাভ বা সুবিধা হয়। 1 নম্বর, জল সহজে পাওয়া যায়, যা দিয়ে চাষ, বাড়িতে ও পশুদের পালন করতে কাজে লাগে, মানে জলটা আমাদের দরকার জিনিস, সেই জলটা আমরা সহজে পাই, ঠিক আছে। যাতায়াতের সুবিধা হয়, জলের সাহায্যে আমরা যাতায়াত করতে পারি, হ্যাঁ, সুবিধা হয়, নৌকায় করে আমরা টুক করে চলে যাই।
অনেক সময় স্রোতে বা অনেক সময় হাওয়ার পাল তুলে দিয়ে আমরা আরামসে যেতে পারি। মাটি খুবই উর্বর হয়, নদীর ধার পাশে গিয়ে হয় একটু একটু জল বাড়লে সেই জলে পলি চলে আসে, এর ফলে নদীর মাটি খুব উর্বর হয়, অর্থাৎ সেখানে কিন্তু সারের প্রয়োগ করতে হয় না, সহজে মাছ পাওয়া যায় এবং আরও অনেক উপকার আছে যেগুলো তোমরা নিজের ভাষায় লিখতে পারো। চলো এবার দেখি 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে বলেছে নানা ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানা যন্ত্রপাতির ব্যবহার করার সুবিধা কী কী আছে। কী কী সুবিধা আছে? তো ব্রোঞ্জ জিনিসটা কি? ব্রোঞ্জ জিনিসটা খুবই হালকা কিন্তু সহজেই ভেঙে যায়, হালকা আবার ভেঙে যায়। ব্রোঞ্জ খুব হালকা জিনিস, হালকা এবং সহজে ভেঙে যায়। ধরো এটা একটা ব্রোঞ্জ, হ্যাঁ, এইটাকে এইভাবে ব্যাখ্যা করে দিলাম, ভেঙে যাবে, এটা শক্ত কাজ করা যাবে না, ঠিক আছে, এই ভেঙে গেল, এটা হচ্ছে ব্রোঞ্জের জিনিস। এবার অ্যালুমিনিয়াম, তো এবার ধরো লোহা যদি আমরা ব্যবহার করি, লোহাকে কিন্তু সহজে ব্যাখ্যা করা যাবে না, লোহাকে কিন্তু আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো না। এই ধরো এখানে একটু লোহা লাগানো আছে, এটাকে জোরে করে টিপলেও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে লোহা খুব শক্ত বলে তাই এখানে ব্রোঞ্জের পরিবর্তে লোহা ব্যবহার করা হয়। সহজে লোহা পাওয়া যায়, প্রচুর পরিমাণে এতে ওই লাল মাটির দেশে লোহা পাওয়া যায়, লোহা লাল হয়, ঠিক আছে। লোহা ক্ষয় কম আর লোহার শান অনেক দিন থাকে, লোহা খুব অনেক দিন ধরে ধার থাকে, শান মানে ধার থাকে। 4 নম্বর দেখো তো এখানে কি বলছে, তোমাকে 2 ধরনের অঞ্চলের কথা বলা হলো, 2 রকম অঞ্চলে কি কি জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো। নদী বা সমুদ্রের আশেপাশে, তো নদী অথবা সমুদ্রের আশেপাশে জাহাজ শিল্প গড়ে উঠতে পারে, নৌকা চালাতে হতে পারে, নৌকা ভালো করা, নৌকা ঠিক করা বা নৌকাতে করে যাতায়াত করা। পর্যটন শিল্প হতে পারে, মৎস্য শিল্প হতে পারে, মাছের বিভিন্ন রকমের মানে প্রসেসিং করে রাখা বা মাছকে বিদেশে পাঠায় এরকম শিল্প হতে পারে। আর আমদানি রপ্তানি শিল্প হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস নিয়ে যাওয়া আসার ব্যবসা হতে পারে। আর পরিবহন শিল্প হতে পারে। তাহলে নদী অথবা সমুদ্রের পাশে এই জাহাজ শিল্প, মৎস্য শিল্প, আমদানি রপ্তানি শিল্প, পরিবহন শিল্প, এই রকম শিল্প বা পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। এরকম আমরা অনেক দেখেছি, দীঘা, তারপরে ধরো আরও যেগুলো নদীর ধার আছে যেমন তোমার পুরী, এগুলোতে পর্যটন শিল্প গড়ে উঠেছে, আবার এখান থেকে বিভিন্ন দেশে পর্যটন হয়, ঠিক আছে। আর যে দেখো চাষবাসের জমির পাশে কৃষি শিল্প হতে পারে, কৃষি নির্ভর যে শিল্পগুলো, বিস্কুট শিল্প, বিভিন্ন খাবার প্রস্তুতি শিল্প, পাট শিল্প এবং খাবার প্রক্রিয়াকরণ শিল্প। অনেক খাবার হলে সেটাকে প্রক্রিয়া করে প্যাকেটে ভরে নিয়ে সেটাকে বাইরে রপ্তানি করা শিল্প গড়ে উঠতে পারে। তো আমরা দেখে নিলাম সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4-এর। তো অবশ্যই একটা লাইক করে দেবে আর এই ক্ষুদ্র প্রচেষ্টাটা সবারই ঘরে ঘরে পৌঁছে দেবে। আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমরা অতি প্রয়োজনীয় ভিডিও তোমাদের জন্য করি, তাই সবার আগে তোমাদের মোবাইলে যাতে নোটিফিকেশান যায় তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকের মতো এখানেই, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।